স্কেলিটনকে মানব কঙ্কালকে কয় ভাগে ভাগ করা যায়? একটু রেসপন্স করেন সবাই। 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে। 2 ভাগে সবাই। আচ্ছা, আমার এখান থেকে কি আলাদা কোনো নয়েজ পাচ্ছেন নাকি আমার কথা সুন্দর শুনতে পাচ্ছেন? একটু জানান। না কথা স্যার। ক্লিয়ার আছে কথা? জি স্যার, একদম ক্লিয়ার। ক্লিয়ার শোনা যায়, কিন্তু একটু আস্তে শোনা যায়, আস্তে বোঝা যায়। আচ্ছা, করি আচ্ছা, খুলি। ওকে। আপনাদের ফোনে প্রয়োজনে একটু জোর যার যা আছে একটু দিয়ে নেন, যেহেতু আমার এখানে ল্যাপটপ, এই ল্যাপটপের কারণে একটু অসুবিধা হচ্ছে। আর আমার ল্যাপটপের হেডফোনটা আসলে কাজ করছে না, যে কারণে আমি মুখে যত জোরে আমি চিল্লায় বলছি আর কি। তো হিউম্যান স্কেলিটন এর 2টা পার্ট, একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে এই স্কেলিটনের যে গঠন, এটাকে 2টা ভাগে ভাগ করা হয়, এক্সিয়াল এবং অ্যাপেন্ডিকুলার। আচ্ছা, এক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি আছে? আমাদের যেটাকে আমরা খুলি বলি, মস্তিষ্কের খুলি, ঠিক আছে, যেটা আমাদের মাথার সুরক্ষা দেয়, স্কাল, এটাকে স্কাল বলা হয়। মেরুদণ্ড, ভার্টিব্রা কলাম, আমাদের যে ব্যাকবোন আমরা যেটাকে বলি, এটা হচ্ছে এই এক্সিয়াল স্কেলিটনের মধ্যে পড়ে। এক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি আছে দেখেন, খুলি আছে, এটাকে আপনারা স্কালও লিখতে পারেন, বাংলায় স্কালও লিখলেও অসুবিধা নাই। মেরুদণ্ড, ঠিক আছে, বা ভার্টিব্রা কলাম। এরপরে আছে কি রিবকেস। রিবকেস হচ্ছে আমাদের যে বুকের যে খাঁচা, আমরা যেটাকে বাংলায় বক্ষপিঞ্জর বলি, বুকের খাঁচা যেটাকে আমরা বলি রিবকেস। এই 3টা পার্ট হচ্ছে আমাদের ভাইব্রার গঠিত মেরুদণ্ডের হাড় ভাইবার। এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট আছে আমাদের এক্সিয়াল স্কেলিটনের মধ্যে। এখানে অনেক ব্রিফ দেওয়া আছে আমাদের, কিন্তু এত ব্রিফ মানে আমরা জানলে ভালো, বাট এত ব্রিফ করলে আমাদের সিলেবাসটাকে অনেক লম্বা হয়ে যায়। আমি অনেক এক্সট্রা অনেক ইনফরমেশন দিয়েছি, তো আমরা টার্গেট করব যে আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা কভার করার চেষ্টা করব, যেহেতু এগুলো মেডিকেল টার্ম, বেশিরভাগ ক্ষেত্রে এই অংশগুলো অনেকটা অ্যানাটমির অংশ। সো যেখানে নর্মালি যারা ডাক্তারি পড়ে তারা অ্যানাটমি, তাদের একটা কোর্স আছে অ্যানাটমি, অ্যানাটমির মধ্যে এগুলা থাকে। সো আমরা ডাক্তারদের মতো অত ব্রিফ জানার চেষ্টা করব না, আমরা বেসিক ধারণাটা এখান থেকে নিব এবং পরীক্ষার জন্য প্রস্তুত হব। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এই হিউম্যান যে স্কেলিটন আছে, এই স্ট্রাকচার অফ হিউম্যান স্কেলিটন, এটা হচ্ছে 2টা ভাগ, একটা হচ্ছে এক্সিয়াল আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এই এক্সিয়াল না, কাইন্ডলি মিউট করেন। শোভা, শুনতে পাচ্ছেন আপনি? থ্যাংক ইউ। সো এক্সিয়াল স্কেলিটন, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি, বা এটার অংশ বা এটার কম্পোনেন্ট যদি বলি, এই এক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি আছে? মাথার খুলি, একটু সবাই নিজে নিজে মাথায় হাত দিব, হ্যাঁ, নিজের মাথার খুলি। আচ্ছা, আমি কি ক্যামেরাটা অন করব? জি স্যার, করেন। আমি ক্যামেরাটা অন করছি, দেখেন আপনারা আমাকে দেখতে পান কিনা। যদিও আমার ল্যাপটপের ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। সো আমরা কথা বলছিলাম কি নিয়ে? এখন দেখতে পাচ্ছেন আমাকে? এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। এমনি আমার চেহারা ভালো না, আরো ক্যামেরার সমস্যা, যে কারণে আরো আমাকে হয়তো বাজে দেখাচ্ছে। সো আমরা স্কেল কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের স্কেল, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি যদিও এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি না, যে স্ক্রিন শেয়ারের কারণে। তো স্কেল হচ্ছে এটা, আমাদের এই অংশটা। এই স্কেলের বাইরে আরেকটা আছে ভার্টিব্রা কলাম, আমাদের পেছনের ব্যাকবোন, আমাদের শরীরের পেছনে যে মাঝে একটা বোন আছে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি। এই মেরুদণ্ড হচ্ছে, এটা হচ্ছে ভার্টিব্রা কলাম। এবং বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর কোথায়? আমাদের ঠিক চেস্টের থেকে একটু নিচের দিকে দেখবেন, ওই যে
আপনারা গরু বা ছাগল, খাসি এগুলা কাটা দেখেছেন? বুকের খাঁচা থাকে না, পাঁজর? এটা হচ্ছে জি বক্ষপিঞ্জির স্যার, বাড়ি। জি স্যার। সবাই বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হচ্ছে কি? না স্যার। এই যে এই যে ৩টা পার্ট বললাম, স্কাল, তারপরে হচ্ছে ব্যাকবোন বা ভার্টিব্রা কলাম আর রিব কেস, বক্ষপিঞ্জির। আপনাদের যে ভাষা শুনতে সুবিধা হয় বা যে ভাষা আপনাদের বুঝতে সুবিধা হয় সেটাই আপনারা বুঝে নেবেন। ঠিক আছে? এই ৩টা হচ্ছে আমাদের কি এক্সিয়াল স্কেলিটনের মধ্যে পড়ে। ওকে, এখন আসি আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে কি কি আছে। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন এর মধ্যে কতগুলা পার্ট আছে আমরা একটু দেখি। উপরের অঙ্গের হাড়, যেটাকে আমরা আপার লিম্ব বোনস বলি, যেমন আমাদের বাহু, ঠিক আছে, আমাদের হাতের যে হাড়গুলা রয়েছে, এখান থেকে যদি আমরা ধরি, এখানের হাড়, এখানে যতগুলো হাড় আছে, রেডিয়াস আলনা আছে, এটাকে আমরা বলি হিউমেরাস। হ্যাঁ, হিউমেরাস। এখানে রেডিয়াস আলনা আছে, কবজির এখানে অনেকগুলো হাড় আছে, এখানে অনেকগুলো বোন আছে। তো এই হাড়গুলাকে অন্তর্ভুক্ত। উপরের আপার লিম্বস বোন, আমাদের দুই হাতের বাহুর কবজি, হাতের যে হাড়গুলা রয়েছে এগুলা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের অন্তর্ভুক্ত। নিচের অঙ্গের কিছু হাড় আছে, লোয়ার লিম্ব হাড়, যেটাকে আমরা উরু যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ফিমার। অ্যাকচুয়ালি মানবদেহের সবচেয়ে লম্বা হাড়। আমরা নামটা আজকে জেনে নিই, যারা জানি তারা তো জানি, আর যারা জানি না, মানবদেহের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি? ফিমার। ফিমার, রাইট। মানবদেহের সবচেয়ে লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার। এই ফিমারটা কোথায় থাকে কে বলতে পারবেন? ফিমার কোথায় থাকে? রানে, রানে, পায়ের রানে। আচ্ছা, হাঁটুর উপরে। আর কেউ? কোথায় থাকে? পায়ের জি, জি। রানের অংশ। আচ্ছা, আচ্ছা। ফিমার হচ্ছে আমাদের যেটাকে আমরা থাই বলি, হ্যাঁ, হাঁটুর উপরের অংশে, আমাদের কোমর থেকে, কোমরের নিচ থেকে যেটা আমাদের হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে, এটাই সবচেয়ে বড় হাড়, যেটার নাম হচ্ছে ফিমার। এই ফিমারের সাথে আমাদের দুটা মাসেল আছে। সামনের অংশটাকে বলা হয় কোয়াড্রিসেপ আর পেছনের মাসেলটাকে বলা হয় হ্যামস্ট্রিং। সো এই এই লম্বা যে হাড়, যেটা আপনারা থাইয়ের সাথে বলতে পারেন। একজন বলেছে রান, ভালো, গ্রামের ভালো ভাষা ব্যবহার করেছেন, থ্যাংক ইউ। রান বলতে আমরা বুঝি গরুর রান বা ছাগলের রান, এরকম কিছু, অথবা মুরগির লেগ পিস। আমরা লেগ পিস বলতে কোনটা বুঝাই? আরো নিচের অংশে? হুম, না, হাঁটুর উপরের অংশে। হাঁটুর উপর থেকে আমাদের হিপ পর্যন্ত, হিপ জয়েন্ট পর্যন্ত যে লম্বা যে হাড়টা আছে, এটার নাম হচ্ছে কি বললাম? ফিমার। মানবদেহের সবচেয়ে লম্বা হাড়। আশা করি বুঝতে পেরেছি। হাঁটুতেও বেশ কয়েকটা হাড় আছে। প্যাটেলা নাম করে একটা হাড় আছে। হাঁটুর যে গোল একটা আছে না, আমরা যেটাকে সোজা বাংলায়, খাঁটি বাংলায় আমরা যেটাকে হাঁটুর মালা বলি, তাই না? হাঁটুর মালা বলি। গোল একটা আছে, একটা বাটির মতো। তো এটা অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে প্যাটেলা। যদিও আমাদের এত কিছু নাম এখানে জানার দরকার নাই, তারপরেও আমি একটু এডিশনালি বলছি। পায়ের হাড়, নিচের হাড়টার নাম কি বলতে পারবেন? হাঁটু থেকে নিচের যে হাড়, এটার নাম কি কে বলতে পারবেন? স্যার শিন। আচ্ছা, আর কেউ? জি, জি। টিবুলা ও ফেবুয়া মনে হয় এই দুটাই যতদূর যায়। কেউ একজন বলেছেন, কে বলেছেন? স্যার আব্দুল সবুর। আব্দুল সবুর। কি বলেছেন আবার বলেন? টেবুলা আর একটা হুম। ফেবুলা, এরকম কিছু। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে টিবিয়া এন্ড ফেবুলা। টিবিয়া এন্ড ফেবুলা, এই ওখানে দুটো বোন থাকে, টিবিয়া আর ফেবুলা। যাই হোক, এটা আমাদের লোয়ার লিম্বস বোনের মধ্যে পড়ে। তাহলে আমরা আসছিলাম অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে কি আছে? উপরের আমাদের যে হাতের যতগুলো হাড় আছে এটা, আমাদের পায়ের যতগুলো হাড় আছে এটার মধ্যে ইনভলভ। ঠিক আছে, পেলভিস বা আমরা এটাকে পেলভিকও বলতে পারি। ঠিক আছে, পেলভিক হচ্ছে আমাদের হিপে কিছু হাড় আছে, কোমরের সাথে যে জয়েন্ট আছে, হিপ জয়েন্ট, এই জয়েন্টের ওখানে কিছু আমাদের আপনারা স্কালে দেখতে পারবেন। আমাদের হিপের যদি কোনো স্কেলিটন দেখেন, হিপের সাথে এরকম আকৃতির, আপনারা আমার হাতটা দেখতে পাচ্ছেন, এরকম আকৃতির বোন থাকে এরকম। তো এখানে ওইটা হচ্ছে পেলভিক, ওখানে থাকে। ঠিক আছে, যেটা আমাদের মেরুদণ্ডের সাথে কানেক্টেড। কাঁধের হাড়, আমাদের শোল্ডারের যে হাড় রয়েছে, আমাদের শোল্ডারে যে হাড় রয়েছে পেছনে, ঠিক আছে, স্ক্যাপুলা, ঠিক আছে, ক্লাভিকাল, এই যে হাড়টা, এখানে একটা হাড় আছে আমাদের, আমরা অনেকে কলার বোন বলি। এই যে কলারের এখানে, এখানে একটা হাড় আছে, এখানে একটা হাড় আছে। আপনারা একটু হাড় দিয়ে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা হাড় আছে। দেখেন সবার আছে না কারোর নাই? এরকম কেউ আছেন যে নাই? হ্যাঁ, সবার আছে? স্যার আছে। সবারই আছে। এটাকে আমরা বলি কলার বোন। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কি বললাম, এই যে ক্লাভিকাল। ক্লাভিকাল বুঝতে পেরেছেন? ক্লাভিকাল, এখান থেকে এই ক্লাভিকালটা এই যে শোল্ডারের সাথে কানেক্টেড, শোল্ডারের সাথে এই এই যে বোনটা ক্লাভিকাল, এটা কিন্তু যথেষ্ট নরম, একটু ধাক্কা লাগলেই ভেঙে যেতে পারে। তো কেউ কারো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সেফ থাকবেন আপনারা। তো আমরা এক্সিয়াল আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন দেখলাম। স্কেলিটনের দুটো ভাগ, এক্সিয়াল, অ্যাপেন্ডিকুলার। পয়েন্ট আকারে যদি দিতে চান, এক্সিয়ালের মধ্যে কি কি আছে? স্কাল, ভার্টিব্রা কলাম যেটাকে আমরা ব্যাকবোন বলছি, এবং রিফ কেস আমাদের বক্ষপিঞ্জর। এবং অ্যাপেন্ডিকুলারের মধ্যে কি আছে? আমাদের উপরের হাড়ের মধ্যে কি আছে? আমাদের হাতের যে ই আছে, হাড়গুলো আছে, এগুলা রয়েছে। এরপরে কি আছে? পায়ের হাড়গুলা রয়েছে। এবং আমাদের পেলভিক তো হিপের সাথে, আমাদের যে হিপের মাসেলের ইনসাইডে এই পেলভিক বোন আছে। ঠিক আছে, এর পরে আছে কি? কাঁধের সাথে যে পেছনের অংশটা, আপনারা ব্রয়লার মুরগির পেছনের এই ইটা দেখেছেন? ব্রয়লার মুরগির পেছনের ইটা দেখেছেন? এখানের একটা বোন থাকে। ঠিক আছে, এরকম চওড়া করে একটা বোন থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় এসকাপুলা। এবং এটার আমরা আরেকটা বোন পড়েছি কি এখানে? ক্লাভিকাল। ঠিক আছে, সো অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে আপনারা জাস্ট শুধু এখানে যে পয়েন্ট বাদে বাকি যেগুলো আছে এগুলা যে মনে রাখতে হবে বিষয়টা এমন না। মনে রাখতে পারলে ভালো, বাট না পারলে কোনো অসুবিধা নেই। এই যে মার্ক করে দিচ্ছি, এইগুলা আপনারা না পড়লেও চলবে, বাট যখন এগুলা জানবেন তখন কোন হাড়ের অবস্থান কোথায় এটা যদি জানেন, তখন আপনার জন্য মনে রাখতেও সুবিধা হবে। এম আই রাইট? ইয়েস স্যার। আপনারা যদি জানেন যে কোন হাড়টা কোথায় আছে, তখন আপনার মনে থাকবে। আমি এক্সিয়াল স্কেলিটনের তিনটা পার্ট বলে, এক্সিয়াল স্কেলিটনের মধ্যে তিনটা জায়গার নাম বলেছি। স্কাল, তারপরে কি বলেছি? সেকেন্ড অপশনটা কি বলেছিলাম? ব্যাকবোন। স্যার সেকেন্ড অপশনটা বোন, মেরুদণ্ড। ব্যাকবোন, মেরুদণ্ড। তারপরটা কি বলেছিলাম? স্যার রিব কেস বা রিব কেস, এক্স্যাক্টলি বক্ষপিঞ্জর। রিব কেস, আমাদের যে বক্ষপিঞ্জর। এবং অ্যাপেন্ডিকুলারের মধ্যে আমরা চারটা পয়েন্ট বলেছি। ওই এক্সিয়ালটা বাদে সোজা হিসাব, এক্সিয়ালের তিনটা যদি বাদ দেন, আর বাকি কয়টা অংশ থাকে একটু দেখেন, এর বাইরে আর কিছু নাই। চারটা থাকে বাকি। চারটা থাকে, আমাদের হাতের, আমাদের পায়ের, এরপরে আমাদের কোমরের, ঠিক আছে, এবং কাঁধের। এই চারটা, হাত, কাঁধ, কোমর এবং পা, উপর থেকে যদি মনে রাখেন। আর নিচ থেকে যদি মনে রাখেন, পায়ের উপরে কি আছে? পায়ের বোনের উপরে আছে আমাদের পেলভিক, যেটাকে আমরা যে হিপের বোনগুলোর কথা বলছি। ঠিক আছে, এরপরে আছে কি? শোল্ডার, দেন হাত।
সবাই বুঝতে পারছেন? কঠিন লাগছে নাকি? জি স্যার, বুঝতেছি। কঠিন লাগছে? হ্যালো, না স্যার স্যার আসলে আমার সহজই স্যার, আমি জি, জি, সাইন্স নিয়ে পড়াশোনা করছিলাম তো। বলেন। আশরাফুল ইসলাম, সহজ হচ্ছে না? হ্যাঁ স্যার, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েট এবং অনার্সে, জি, যেখানে আমার জন্য একটু সহজ। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো আমার চেয়ে ভালো জানেন। যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা আমার চেয়ে আরো ভালো জানেন। ওকে, ফাইন। সো এই আরেকটা এক্সট্রা নোট দিয়েছি, দেখেন। গুরুত্বপূর্ণ হাড়ের সংখ্যা কত? পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টি। এটা অনেক পরীক্ষায় জেনারেল নলেজে আসে। তো এটাও আমাদের পরীক্ষায় 1 মার্কের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, যে একজন মানুষের দেহে, মানব দেহে কয়টি হাড় থাকে? 1 মার্কের কোশ্চেন। 206টি, 206। তাহলে এই যে কঙ্কাল, আমাদের যে স্ট্রাকচার, হিউম্যান স্কেলিটনের যে স্ট্রাকচার, এটা কি করে? এই যে কাঠামো, এটা আমাদের শরীরের গঠন এবং কার্যকারিতা নিশ্চিত করে। নিশ্চয়ই আমরা এই অংশটা বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের ইসে যাই, পরের টপিক। স্যার কথা শোনা যায় না তো। জি জি, কথা বলছি না, এখানে একটু কি হয়েছে এটা। ওকে, এখন আমরা আসি স্যার আপনার ভিডিওটা অন আছে। ক্লাসিফিকেশন অফ বোন, হাড়ের প্রকারভেদ। আমরা যে এতগুলা হাড়ের দেখলাম এতক্ষণ, আমরা অনেকগুলা হাড়ের কথা শুনলাম এবং কিছু কিছু হাড়ের নামও আমরা বললাম। সো আমাদের এই যে হাড়গুলা মূলত কত প্রকার, একটু নর্মাল ওয়েতে দেখি। নর্মাল ওয়েতে মানবদেহের হাড়গুলোকে তাদের আকৃতি এবং গঠন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। আমাদের যে যতগুলো হাড় আছে, এই হাড়গুলোর যে স্ট্রাকচার আছে, এটার যে শেপ আছে, এই যে আকৃতি অনুযায়ী বা তাদের গঠন অনুযায়ী কি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রধানত 4টা প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। কয়টা? 4টা। দেখেন, খুবই সহজ। 4টা: লম্বা হাড়, ছোট হাড়, চাপা হাড় এবং অনিয়মিত হাড়। লম্বা হাড় কি? লং বোন, যেটাকে লম্বা লম্বা যে হাড়গুলা, লং বোন। ছোট হাড়, শর্ট বোন। চাপা হাড়, ফ্ল্যাট, যে হাড়গুলো এরকম চাপা টাইপের হয়। ভাষাগুলো তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, রাইট? অনিয়মিত হাড়, যেগুলো ইরেগুলার, এই যে অদ্ভুত আকৃতির হাড়, কোন নির্দিষ্ট আকৃতির সাথে ফেলা যায় না, যে কারণে এটা এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার, শেপ এন্ড স্ট্রাকচার অনুযায়ী এই ক্লাসিফিকেশনটা। তো মানব দেহের হাড়গুলাকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? তাদের স্ট্রাকচার এবং শেপ অনুযায়ী তাদেরকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়। কি কি? লম্বা হাড়, ছোট হাড়, চাপা হাড় আর অনিয়মিত হাড়। এক্স্যাক্টলি, লম্বা, ছোট, চাপা এবং ইরেগুলার বা অনিয়মিত। ঠিক আছে, তাহলে যদি হাড়, মানবদের হাড় কত প্রকার? 4 প্রকার। কি অনুযায়ী? এই যে দেখেন, আকৃতি ও গঠন অনুযায়ী, এটা মনে রাখতে হবে। আকৃতি ও গঠন অনুযায়ী মানবদের হাড় প্রধানত 4 প্রকার। ঠিক আছে, লং বোন, লং বোনের মধ্যে যতগুলো আছে যে বলছিলাম, হিউমেরাস, ফেমার, ঠিক আছে, রেডিয়াস আলনা। রেডিয়াস আলনা কোনটা? এখানে, এই যে এখানে দুটা হাড় আছে, একটা রেডিয়াস, একটা আলনা। টিবিয়া ফিবুলা, এই যে বলছিলাম পায়ের হাঁটুর নিচের যেটা, এটা হচ্ছে টিবিয়া ফিবুলা। ঠিক আছে, ছোট হাড়, এটাকে ওকে,
ছোট হাড়, শর্ট বোন, ছোট ছোট হাড়গুলো সাধারণত প্রায় বর্গাকার বা কিউবিক আকৃতির হয়। এরা সামান্য দৈর্ঘ্য এবং প্রস্থের হয়, অর্থাৎ এই হাড়গুলো এক কথায় ছোট। কোথায় থাকেন? কবজির কার্পাল। ঠিক আছে, আমাদের এই কবজির এখানে আছে কার্পাল, এখানে কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জাস। এটাকে বলা হয় এই এই হাড়গুলা ছোট ছোট হাড়। আপনারা যদি কঙ্কালে দেখেন এখানে দেখবেন ছোট ছোট হাড়গুলা। বুঝতে পারছেন? সবাই দেখতে পাচ্ছেন আমার হাত? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। এই যে রিস্ট, এই রিস্ট বা কবজি, এখান থেকে উপরের যে হাড়গুলা রয়েছে এখানে আছে তিনটা পার্ট আছে, কার্পাল, মেটাকার্পাল এন্ড ফ্যালাঞ্জাস। এই এখানে সাজানো ছোট ছোট হাড় দিয়ে সাজানো। তো এইগুলা হচ্ছে ছোট হাড়ের মধ্যে। আবার সেম ওয়েতে পায়েরও ঠিক এই অংশটাকে, পায়ের গোড়ালির সাথে যে নিচের গোড়ালির সাথে অ্যাটাচ যে ওখানে, ওটাকে বলা হয় টার্সাল, মেটাটার্সাল এন্ড ফ্যালাঞ্জাস। এরকম এগুলো হচ্ছে ছোট হাড়। চাপা হাড় দেখি, স্কাল, এই যে খুলির যে হাড়গুলা দেখেছেন? স্যার জি বলেন। আমাদের প্রত্যেকটা হাতের কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা এবং তর্জনী প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে হাড় আছে, আর বৃদ্ধাঙ্গুলে আছে 2টা করে হাড়। এটা কি ক্লিয়ার নাকি মানে কোনো দ্বিমত আছে? আবার বলেন, আবার বলেন। এটাই সত্য? আমাদের আচ্ছা, হাতের যে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এই 4টা আঙ্গুলে প্রত্যেকটা আঙ্গুলে তো 3টা করে হাড় আছে নাকি একটা করে? আমি তো জানি 3টা হাড় থাকে প্রত্যেকটা আঙ্গুলে, আর বৃদ্ধাঙ্গুলে আছে দুটো। হ্যাঁ, তো একটা কে বলেছে? একটা কে বলেছে? আশরাফুল ইসলাম। এটা ইয়ার জন্য নাকি? জি জি, হ্যালো। আর পায়ের যে আঙ্গুলগুলো আছে না, ওখানে তো একাধিক হাড় থাকে। এই সবগুলো মিলিয়ে তো 6টা, এই তো। আচ্ছা আমি বলি, এখানে 6টা বলে বিষয়টা না, আপনি হয়তো বুঝতে পারেন না, আবার বলি। এখানে দেখেন, আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? এটা হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জাস, এই কবজি থেকে এই পর্যন্ত। এখানে 3টা পার্ট আছে, 3টা হাড়ের কথা বলি নাই, 3টা পার্ট। এখানে এই যে কবজির সাথে এখানে সাজানো আছে, এটাকে বলা হয় কার্পাল। তার উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় মেটাকার্পাল। আর তার এই যে নিচের অংশটা, এটাকে বলা হয় ফ্যালাঞ্জাস। এই অংশটাকে বলা হয়, এই হাড়টাকে না, নট অনলি এখানে একটা হাড়, এই এখানে তো অনেকগুলো হাড় আছে। আমি কি বুঝাতে পেরেছি এখন? জি স্যার। ক্লিয়ার হয়েছেন আশরাফুল ইসলাম? আমি বলি নাই যে এখানে 3টা হাড়, এখানে তো আপনার 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে কিভাবে 3টা হাড় থাকে? আমি বলেছি এখানে যতগুলা ছোট ছোট হাড় আছে, এই হাড়গুলাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে। প্রথমটা হচ্ছে কি কার্পাল। কার্পাল হচ্ছে ঠিক আমাদের জয়েন্টের সাথে, ছোট করে এরকম জয়েন্টের সাথে থাকে। এর পরের অংশটা একটু লম্বা, এই জায়গাতে বলা হয় মেটাকার্পাল। মেটাকার্পালের পরে ফ্যালাঞ্জাস হচ্ছে শুধু আঙ্গুলের অংশটা। আমি যদিও মেডিকেলের ছাত্র না, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, তারপরে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন এখন আশরাফুল ইসলাম? ক্লিয়ার। ইয়েস ওকে। স্যার। সেম ওয়েতে আমাদের পায়েও সেম ওয়েতে এরকম আছে। আমি বলি নাই যে 3টা থাকে, 3 3 6টা এরকম না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই যে চাপা হাড়ের কথা বলছিলাম, চাপা হাড় আমরা দেখেছি, এই যে ফ্ল্যাট টাইপের হাড়গুলা কোথায় থাকে? আমাদের স্কালে থাকে। স্কালের যে গঠন, স্ট্রাকচার যদি আপনারা দেখেন, এখানে মাথার খুলি যদি খেয়াল করেন, এখানে চাপা টাইপের হাড় থাকে। দেন রিবকেস, পাঁজরের হাড় চওড়া থাকে, রাইট? এরকম চওড়া চওড়া হাড় থাকে বুকের পাঁজরের। স্টারনাম, স্টারনাম হচ্ছে এটা আমাদের এখানের একটা, এই দুই পাশে রিবকেস, রিবকেসের সাথে উপরে কানেক্টেড আছে স্টারনাম, চাপা একটা হাড়। এসকাপুলা, এসকাপুলা বললাম পেছনের অংশটা, ঠিক আছে? এই হাড়গুলা চাপা হাড়। অনিয়মিত হাড়, ইরেগুলার বোন যেটাকে বলা হয়। তো মেরুদণ্ডের যেমন ভার্টিব্রা কলাম, পেলভিসের সাথে, এবং ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে আমাদের এই যে এখানে আছে ম্যাক্সিলার ম্যান্ডিবল, মুখের সাথে কানেক্টেড, মুখের সাথে কানেক্টেড। ঠিক আছে, এগুলা হচ্ছে অনিয়মিত হাড়, অর্থাৎ এগুলা শেপটাই ভিন্ন। আপনি চাপা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবেন না। আবার যেহেতু আমরা এখানে বলেছি আকৃতি এবং কি অনুযায়ী, খেয়াল করেন, গঠন অনুযায়ী। গঠন অনুযায়ী 4টা প্রকার: লম্বা, ছোট, ফ্ল্যাট এবং অনিয়মিত। অনিয়মিত কোনগুলাকে বলা হচ্ছে? এক্স্যাক্টলি যেগুলা এই বাকি 3টা ক্যাটাগরিতে পড়ছে না,
আমাদের স্কালের হাড় দেখেছেন আপনি? সরি, স্কাল বলছি, ম্যাক্সিলা বা ম্যান্ডিবলের, যখন গরুর, আচ্ছা নিচে এখানে মোস্ট অফ দ্য পিপল মুসলিম, বাট যারা নন মুসলিম থাকলেও কেউ মাইন্ড করবেন না। গরু কাটা দেখেছেন, রাইট? বা খাসি, আচ্ছা খাসি ধরলাম, নন মুসলিম কেউ থাকলে মাইন্ড করতে পারে। খাসি ধরলাম, একটা খাসির যখন মাথা কাটে, মাথার একটা মুখের সাইডের অংশটা কেমন একটা লম্বা মতো করে থাকে না, দাঁত সহ বাকি যে অংশটা, এটা আপনি কোন ক্যাটাগরিতে দিবেন? চাপা দিবেন নাকি ছোট দিবেন নাকি লং বোনের মধ্যে দিবেন? এইটা হচ্ছে এই ইরেগুলার বোনের মধ্যে, অনিয়মিত। অনিয়মিত, এক্স্যাক্টলি। তাহলে আমরা বুঝতে পেরেছি এই যে আর প্রশ্ন আছে? আশরাফুল ইসলাম বলেন। প্রশ্ন স্যার, আমাদের যে 32টা দাঁত আছে, এটা কি হাড়ের অংশ নাকি আলাদা অংশ? এটা কি অনিয়মিত হাড়ের মধ্যে পড়ে? দাঁতটা হাড়ের মধ্যে পড়ে কিনা? দাঁত কি হাড়ের মধ্যে পড়ে? আপনারাই উত্তর দেন। না না স্যার, স্যার, আশরাফুল ইসলাম, কি হবে আপনার ধারণা কি? আমার স্যার কোনো ধারণা নাই দেখে আমি প্রশ্নটা করলাম। জি জি, আব্দুর রহিম দাঁত বলেন। হাড়ের মধ্যে পড়ে না। দাঁত হাড়ের মধ্যে পড়ে? না, পড়ে না। পড়ে না, রাইট। দাঁত হাড়ের মধ্যে পড়বে কেন? তো আমি বলেছি মুখের যখন মুখের একটা অংশ আছে, এখানে দেখবেন হাড় আছে, এখানে হাত দেন থুতনিতে, সবার থুতনিতে হাত দেন, দেখেন এখানে হাড় আছে, এবং এই সাইড থেকে যদি হাত দেন তাহলে আরো বুঝতে পারবেন। এই সাইড থেকে হাত দিলে দেখবেন এখান থেকে বাঁকা এপাশে চলে আসছে, ঠিক আছে? সেম ওয়েতে উপরের দিকেও আছে, তাই না? এটা ইরেগুলার বোনের মধ্যে পড়ে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ক্লাসিফিকেশন অফ বোনস পড়লাম। আচ্ছা, এখন আসি ফাংশন অফ বোনস। এই যে হাড়ের কাজ কি, ফাংশন কি, আমাদের যে হাড়, আমরা অনেকগুলো হাড় দেখেছি, এই হাড়ের কাজ কি? হাড়ের কাজ কি কি? আমরা এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি। একটু মিউট করে রাখেন আলামিন তালুকদার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। এখন আসি আমাদের মেইনলি হাড়ের কাজ কি, ফাংশন অফ বোনস। শরীরের কাঠামো প্রদান করা, খুব সহজ ভাষায় আমরা পয়েন্টগুলো দেখি। ওকে, শরীরের স্ট্রাকচার বা কাঠামো এটা কি করে? প্রদান করে, এবং এটাকে সাপোর্ট দেয়, আমাদের শরীরটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আবার দেখেন প্রোটেকশন, সুরক্ষা দেওয়ার জন্য। স্ট্রাকচার যেটা আমরা বলছি, এই স্ট্রাকচারটা আমাদের, এই স্ট্রাকচার না হলে তো মানুষের শরীর হবে না, যে কোনো একটা স্ট্রাকচার থাকতে হবে। আপনার একটা হাড় নাই থাকতে পারে, একটা হাত আমার নাই থাকতে পারে, বাট স্পেসিফিক স্ট্রাকচার আমাদের প্রত্যেকেরই আছে, এবং এই স্ট্রাকচার, হাড়ের কাজই হচ্ছে স্ট্রাকচার প্রদান করা বা কাঠামো প্রদান করা, একটা স্ট্রাকচার দিবে, ঠিক আছে, প্রোটেকশন দিবে। আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোকে কি করে? প্রোটেকশন দেয়। তাহলে আমরা ফাংশন অফ, অনেক সময় পরীক্ষার খাতায়, পরীক্ষার কোশ্চেনে এরকম আসে, বাংলাতেই লেখা থাকে যে হাড়ের ফাংশন গুলো লিখুন, অথবা হাড়ের কাজ কি লিখুন। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ইংরেজি অ্যাড করে দিয়েছি, যাতে করে পরীক্ষার খাতায় যদি আসে আমরা যেন বুঝতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে আছে মুভমেন্ট, গতি। হাড় আমাদেরকে মুভমেন্ট করতে সহযোগিতা করে, জয়েন্টের সাহায্যে দেহের বিভিন্ন অংশে গতি ঘটে। মাংসপেশি হাড়ের সাথে যুক্ত থাকে। আমাদের প্রত্যেকটা জয়েন্টের সাথে কিন্তু মাসেল কানেক্টেড থাকে, হাড়ের সাথে মাসেল কানেক্টেড থাকে, তো এটার মাধ্যমে আমরা মুভ করতে পারি। শুধু হাড় থাকলে কিন্তু আমরা মুভ করতে পারতাম না যদি আমাদের মাসেল না থাকতো। মাসেল অল্প পরিমাণে থাকলেও দেখবেন আছে, অল্প মাসেল থাকলেও থাকি, সো মাসেলের কারণেই কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি, এটা হাড়ের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের মাসেল যে থাকে, মাসেলটাকে আমরা মুভ করি না, মাসেল মুভ করি। আমি যদি আপনাদেরকে দেখাই, সবাই আমাকে দেখতে পাচ্ছেন, রাইট? আমাদের মাসেল থাকে, আমাদের শোল্ডারে এখানে মাসেল থাকে, আমরা দেখতে পাচ্ছি।
সেই মাসেলটা আমরা যখন কন্ট্রাকশন করি তখন কি করে দেখেন আমাদের মাসেলগুলো মুভ করে। সবাই যদি নিজেরটা যদি ট্রাই করেন, আমরা যখন এই কন্ট্রাকশন করতে পারছি, শক্তি পাচ্ছি কি কারণে? আমাদের এই মাসেল পাওয়ার আছে, এই কারণে আমরা এই শক্তিটা পাচ্ছি। ইন দ্য মিন টাইম আমাদের জয়েন্টটা ঠিক আছে, কারণ আমাদের মাসেলের সাথে আমাদের জয়েন্টটা কানেক্টেড, আমাদের হাড় কানেক্টেড। ঠিক আছে, এমন না যে মাসেল পুরাটাই আলাদা, হাড় আলাদা, ভিন্ন ভিন্ন না, ব্যাপারটা এটা ওটার সাথে কানেক্টেড। 4 সাইড দিয়ে মাসেল আছে, যে কারণে আমরা এটাকে মুভ করতে পারি। সেটা এটাও হচ্ছে হাড়ের একটা কাজ। ঠিক আছে, মুভমেন্ট করানো। দেন খনিজ পদার্থ সংরক্ষণ। আচ্ছা, হাড় ক্যালসিয়াম ও ফসফরাস সহ বিভিন্ন খনিজ পদার্থ সংরক্ষণ করে হাড়। আমরা নর্মালি অনেকে কি করি, আমরা ওই যে পায়া বলি অনেকে, আবার অনেকে ধরেন হচ্ছে খাসি বা গরুর পায়া খায় রান্না করে, এবং মানুষের মধ্যে একটা ধারণা আছে যে খুবই এটার মধ্যে খুবই কি বলে ক্যালসিয়াম থাকে। অ্যাকচুয়ালি এটার মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট থাকে। বাট হাড় কিন্তু হাড় অরিজিনালি হাড় ক্যালসিয়াম ফসফরাস সহ বিভিন্ন খনিজ পদার্থ কি করে সেভ করে রাখে, সংরক্ষণ করে রাখে। যখন শরীরের প্রয়োজন হয় তখন এখান থেকে কি করে আমাদের ব্লাডের মাধ্যমে এগুলা মুক্ত করে দেয়, এবং শরীরের বিভিন্ন প্রসেসে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি? মিনারেল স্টোরেজ যেটাকে বলা হয়। এরপরে আছে রক্তকণিকা উৎপাদন, ব্লাড সেল। আমাদের কয় ধরনের ব্লাড সেল আছে আমরা কে কে বলতে পারবো? ব্লাড সেল কত ধরনের আছে? 3 ধরনের স্যার। জি 3 জি, ধরনের। 3 ধরনের। কি 3 কি 3 আছে? ধরনের। স্যার লোহিত কণিকা, রক্ত কণিকা, লোহিত অঙ্ক- রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুতকণিকা। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। তো আমাদের 3 ধরনের রক্তকণিকা আছে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এন্ড প্লাটিলেটস। এই 3 ধরনের। ঠিক আছে, যেটাকে রেড ব্লাড সেল বলছি এটা হচ্ছে কি লোহিত, লোহিত রক্তকণিকা। শ্বেত হচ্ছে হোয়াইট ব্লাড সেল, এবং প্লাটিলেটস। ঠিক আছে, এই এই 3 ধরনের রক্তকণিকা বা 3 রকম কাজ করে। এই প্রক্রিয়াকে হোমোটোপোএসিস বলা হয়। ঠিক আছে, এখন এটাও কিন্তু আমাদের হাড়ের মাধ্যমেই কিন্তু এটা হাড়ের একটা ফাংশন। হাড়ের অভ্যন্তরে থাকা স্পঞ্জি অংশ, বোন ম্যারো, যেটাকে বোন ম্যারো বলা হয়, এটার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেটস উৎপাদন করে। হাড়ের ভেতর থেকেই মূলত এই ব্লাড সেলগুলা কি হয় উৎপাদন হয়। এই প্রক্রিয়াকে হেমাটোপোএসিস বলা হয়, হেমাটোপোএসিস। বুঝতে পেরেছি? আমাদের এত ব্রিফ না জানলেও হবে, বাট আমরা যদি শুধু পরে পরীক্ষায় ফাংশন অফ বোন বা হাড়ের কাজ কি, হাড়ের ফাংশনগুলা কি কি, আমরা শুধু পয়েন্টগুলা লিখব। ঠিক আছে, আর যদি পারি 1 লাইন 2 লাইন লিখে দিব, কোনো সমস্যা না, আরো ভালো হবে। এরপরে আছে এনার্জি সংরক্ষণ করা। এনার্জি কি করা? সংরক্ষণ করা, এনার্জি স্টোরেজ। হাড়ের মধ্যে থাকা হলুদ অস্থি মজ্জা, যেটাকে আমরা কি বলি ইয়েলো বোন ম্যারো বলি। অ্যাকচুয়ালি আমরা এটাকে কি বলি ওই যে মজ্জা বলি, তাই না? ফ্লুইড টাইপের হাড়ের মধ্যে থাকে, লিকুইড টাইপের, ফ্লুইড টাইপের থাকে। ফ্যাট বা লিপিড সংরক্ষণ করে। আমি কি বলছিলাম একটু আগে বলছিলাম, মনে আছে যে আমরা যে হাড় খাই, গরুর পায়া বলি বা নিহারি বলি অনেকে, এটার মধ্যে সবচেয়ে বেশি থাকে ফ্যাট। কথা কি ঠিক আছে? এরকম একটা ডায়লগ আছে না? এরকম হ্যাঁ একটা স্যার ঠিক আছে। এরকম একটা ডায়লগ আছে না, কথা কি ঠিক আছে না ভেজাল, এরকম কি জানি কে কার ডায়লগ জানি না, এরকম একটা আছে কি না? আছে, শুনেছেন? জি স্যার, ওয়াজের ময়দানে হুজুরেরা বলে, বলেন ঠিক কি না। আচ্ছা আচ্ছা, জি স্যার ও বলে কথা। জি জি, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাইরি ও হুজুরের আচ্ছা। ডায়লগ। ও তাহেরি, আচ্ছা আচ্ছা, স্যার ভালো কথা ভালো বলে বলে। কথা কি ঠিক কি একটা এরকম। আচ্ছা আচ্ছা, কথা আপনাদের কি কি বোরিং ক্লিয়ার না লাগছে? ভেজাল আছে? বুঝলে হ্যাঁ, বুঝপাতা, কথা কি না ক্লিয়ার বুঝলে নাকি? তেজপাতা। আপনাদের বোরিং লাগছে নাকি?
না স্যার, বোরিং লাগতেছে না স্যার, এনজয় করতেছি স্যার। মাঝে মাঝে একটু স্যার মজা করলে ভালোই হয়। মাঝে মাঝে মজা করলে একটু ভালোই লাগে। ঠিক আছে, জি হাড়ের স্যার। মধ্যে যে ইয়েলো বোন ম্যারো বা হলুদ অস্থিমজ্জা যেটা আছে, ফ্যাট বা লিপিড সংরক্ষণ করে, যা প্রয়োজনের সময় শরীরের জন্য এনার্জি সরবরাহ করে। আমাদের শরীরে কিন্তু অনেক ফ্যাট থাকে, এখানে যদি আপনি নাও খান, ওই ফ্যাট থেকে আপনাকে কি করবে, শরীরের সক্ষমতা বাড়াতে বা আপনার শক্তি যোগাতে সাহায্য করবে। ওই ফ্যাট আস্তে আস্তে আমাদের শরীরে কনভার্ট বিভিন্ন জায়গাতে প্রসেসের মাধ্যমে, ওই ফ্যাটের মাধ্যমে আমরা এনার্জি পাবো বা এনার্জি স্টোরেজ করে রাখে যে জায়গা থেকে, ওখান থেকে ওই এনার্জি রিলিজ করবে এবং আমরা চলাফেরার শক্তি পাবো। এইসব কাজ হাড়ের মাধ্যমে সম্পন্ন হয়, যা মানব শরীরের কার্যকারিতা বজায় রাখতে অপরিহার্য। একটু খেয়াল করেন, আমরা কতগুলো পয়েন্ট পড়েছি এখানে, আমরা 6টা পয়েন্ট পড়েছি। হাড়ের কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের শরীরের গঠন কাঠামো প্রদান করে। এরপরে কি করে? সুরক্ষা দেয়। তারপরে কি করে? গতি, আমাদের শরীরকে গতি দেয়, আমাদের শরীরের বিভিন্ন অংশে গতি ঘটাতে সহযোগিতা করে। খনিজ পদার্থ সংরক্ষণ করে, রক্ত কণিকা উৎপাদন করতে সহায়তা করে এবং এনার্জি স্টোর বা এনার্জি সংরক্ষণ করতে সহযোগিতা করে হার্ট। তাহলে ফাংশন অফ বোনস আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন জয়েন্টের ফাংশন অফ জয়েন্টস। আমাদের জয়েন্টের ফাংশন গুলা কি? আমরা হাড়ের ফাংশন পড়েছি, জয়েন্টের ফাংশন কি? দেখেন, জয়েন্ট আমরা কি করি, ক্যামেরাটা অন করি তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমাদের জয়েন্ট, আমি এখানে আমার আপার পার্ট যেহেতু দেখা যাচ্ছে, আমি আপার পার্ট দিয়ে এক্সাম্পল দিই। আমাদের জয়েন্ট, ধরেন এটা একটা জয়েন্ট, রাইট? এটা কি জয়েন্ট, কে বলতে পারবেন? শোল্ডার। শোল্ডার জয়েন্ট, রাইট। শোল্ডার জয়েন্ট, আমরা যখন হাত ঘুরাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরতে থাকে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, সামনে পেছনে। এই যে জয়েন্ট, এই জয়েন্টটা এরকম আছে, এখানে একটা বল অ্যান্ড সকেট বলা হয়, এই জয়েন্টটাকে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলা হয়। এরকম একটা পার্ট আছে, বুঝতে পেরেছি? এরকম এই জয়েন্ট এরকম আঁকড়ে ধরে আছে। তো এই ভেতরের যে অংশটা যেটা বলের মতো, এটা এটার মধ্যে মুভ করে। আমি বুঝাতে পেরেছি? এটা এটার মধ্যে মুভ করে। এখন শুধু মুভ করে কি কারণে? এটার মধ্যে এই যে জয়েন্টের মধ্যে এখানে ফ্লুইড থাকে, অস্থিমজ্জা থাকে, যে কারণে এই মুভ করতে সহযোগিতা করে। আপনি, আচ্ছা, আপনারা সাইকেল দেখেছেন, রাইট? সাইকেল তো দেখেছেন, সাইকেল চালিয়েছেন? জি স্যার। স্যার সাইকেলের চাকার সাথে এই যে একটা ফ্রি থাকে, খেয়াল করেছেন কিনা? জি স্যার, তাকে ফ্রি বলে, যেটাতে এই যে মানে শক্ত শক্ত দাঁত জাতীয় থাকে, রাউন্ড শেপের, চার জি স্যার, সাইডে। ফ্রি বল। এর ভেতরে বিয়ারিং জাতীয় এক ধরনের একটা টুলস থাকে সাইকেলের মধ্যে, চাকার সাথে অ্যাটাচ করা থাকে, আপনারা দেখেছেন? জি স্যার, ব্যারিং এর মতো থাকে। আমি জানি না আপনাদের জি স্যার। এলাকার ভাষায় কি বলে, বিয়ারিং বলে আমাদের দিকে, সেটাই বললাম। এই বিয়ারিংটা ছোট একটা জিনিস, ওটার মধ্যে বল থাকে এবং ওটাকে ঘুরতে সহযোগিতা করে। আমার এখানে দুটো হাড় যদি এভাবে থাকে, এটা কখনোই ঘুরবে না যদি এটার মধ্যে মেকানিজম না থাকে, এটার মধ্যে যদি ফ্লুইড না থাকে, এটার মধ্যে যদি ওই লিকুইড জাতীয় না থাকে, তাহলে এটা ঘুরবে না। এই জন্য এটাকে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলা হয়, শোল্ডার জয়েন্টটাকে। ঠিক আছে? সো আমাদের হিপ জয়েন্টও কিন্তু এরকম, পায়ের অংশটাও কিন্তু আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। সো এই যে ঘোরাচ্ছি, এটা কি করছে? মুভমেন্ট। এই মুভমেন্টের কাজ করে কিন্তু আমাদের জয়েন্ট। ফাংশন অফ জয়েন্টের একটা প্রকার হচ্ছে মুভমেন্ট করা। তাহলে আমরা ওই হাড়ের মধ্যেও কিন্তু এই প্রকারটা দেখেছিলাম, রাইট? গতি প্রদান করা, এটা কি হাড়ের মধ্যে ছিল না? জি স্যার, ছিল। এই যে ফাংশন অফ বোনের মধ্যে এটাও আছে, যে গতি প্রদান করা। তো আমরা জয়েন্টের ফাংশনেও সেম, জয়েন্টও আমাদের কি করে? মুভমেন্ট প্রদান করে। এরপরে আর কি করে? শরীরের সংযোগ এবং সমন্বয়, কানেকশন এন্ড কোঅর্ডিনেশন, সংযোগ। দেখেন, আমি শোল্ডার জয়েন্টের কথা বলছিলাম। শোল্ডার জয়েন্টে
এই যে শোল্ডারের সাথে আমাদের এই জয়েন্টটা আমার হাতের সাথে কানেকশন, যদি এই জয়েন্টটা না থাকতো বা এখান থেকে এই অংশটাকে কিন্তু আলাদা করা যায়। অনেকে দেখবেন যে একটা হাত নাই, অর্থাৎ শোল্ডার জয়েন্টের এই পাশে যদি কারো এক হাত না থাকে, ওই পাশের অংশটা তার নাই, তার মানে ওই জয়েন্টের ওই পাশের অংশটা নাই। জয়েন্টের ওই পাশের অংশ না থাকলে যে সে মারা যাবে বাঁচবে না এরকম বিষয়টা না, জয়েন্টের ওই পাশের অংশটা। এখন এই জয়েন্ট আমার এই হাতটাকে দেখেন, হাতটাকে আমার বডির সাথে কানেক্টেড করছে কি এই শোল্ডার জয়েন্ট। আবার যদি সেম ওয়েতে আমি এই জয়েন্টটার কথা বলি, এটা কি জয়েন্ট? এটা কি জয়েন্ট? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। এটা এটা কোন জয়েন্ট? এই যে এখানে একটা জয়েন্ট আছে না, এই যে দেখেন এই পাশের অংশের সাথে এই পাশের অংশটাকে অ্যাড করা, এটাকে বলা হয় কি জয়েন্ট? এলবো জয়েন্ট। এলবো, কনুই বা এলবো জয়েন্ট। আবার এখানেও একটা জয়েন্ট আছে, এটাকে বলা হয় রিস্ট জয়েন্ট, কবজির জয়েন্ট। ঠিক আছে, তো এই জয়েন্ট দেখেন, এই রিস্ট জয়েন্টটা আমার হাতের যে আঙ্গুলগুলো আছে এটার সাথে কানেক্ট করছে আমাদের এই অংশটা। আবার এই অংশটাকে এই জয়েন্টের মাধ্যমে উপরের অংশটাকে কানেক্টেড করছে। আবার সেম ওয়েতে এই অংশটা আমাদের বডির সাথে কানেক্টেড করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে খেয়াল করেন শক শোষণ, শক অ্যাবজর্পশন। ঠিক আছে, আমাদের এটা ফাংশন অফ জয়েন্টের একটা পার্ট। এই যে ফাংশন অফ জয়েন্টের মধ্যেও আছে কি শক অ্যাবজর্পশন। জয়েন্ট কার্টিলেজ এবং সিনোভিয়াল ফ্লুইড কি করে এটা ঘেরা থাকে, জয়েন্ট কার্টিলেজ এবং সিনোভিয়াল ফ্লুইড দ্বারা ঘেরা থাকে আমাদের যে জয়েন্ট গুলো আছে। এটা কার্টিলেজ এবং সাইনোভিয়ালও আমরা বলতে পারি, এটা সিনোভিয়াল বলা যায় বা সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা ঘেরা থাকে, যা চলমানের সময় হাড়গুলির মধ্যে ঘর্ষণ কমায়। আমি যেটাকে বলছিলাম ফ্লুইডের কথা বলছিলাম, মনে আছে? আমাদের জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকে, ফ্লুইড যদি না থাকতো তাহলে কি ঘর্ষণ লাগতো, একটা হাড়ের সাথে আর একটা হাড়ের ফ্রিকশন হতো এবং শক শোষণ করে যাতে হাড়ের ক্ষতি না হয়। যখন ঘর্ষণ লাগবে তখন ওই হাড়ে কি হয়, শক লাগে, রাইট? তো যাতে করে শক না লাগে, এটি শকটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে। ওজন বহন, ওয়েট বেয়ারিং। ঠিক আছে, ওজন বহন করে আমাদের জয়েন্ট। আপনি প্রত্যেকটা জয়েন্ট কিন্তু ওজন ক্যারি করতে পারে, প্রত্যেকটা জয়েন্ট। আপনার জয়েন্ট যদি উইক থাকে দেখবেন আপনি অটোমেটিক্যালি ওই অংশ দিয়ে ওজন নিতে পারবেন না, ভারসাম্য থাকে না। হাঁটু, কোমর এবং পায়ের জয়েন্টগুলো বিশেষ করে দেহের ওজন বহনে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যে হাঁটুর যে জয়েন্টটা আছে এটাকে আমরা বলি নি জয়েন্ট। এই নি জয়েন্ট কি করে? নি জয়েন্ট হচ্ছে আমাদের পুরো শরীরের ভরটা ওই নি জয়েন্টের উপরে থাকে, তাই না? আমাদের হাঁটু যদি দুর্বল হয়, হাঁটুর জয়েন্টের যদি ব্যথা হয়, তাহলে আমাদের হাঁটতে চলতে কি আমরা ভালো ফিল করি? নিশ্চয়ই না। আচ্ছা, এরপরে আসেন হাড়ের মাপ এবং আকৃতি নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল অফ বোন সাইজ এন্ড শেপ। আমাদের জয়েন্টটাও আমাদের কি করে, হাড়ের বৃদ্ধি এবং আকার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আমাদের এই ছোটবেলা থেকে হাড়গুলা কিন্তু আস্তে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত বড় হয়, রাইট? তারপরে যে আর এই হাড়ের ডেভেলপমেন্ট হয় না। তখন যেটা হয়, তখন হাড়ের শক্তির ডেভেলপমেন্ট হয় আমাদের খাবারের মাধ্যমে, আমাদের মাসেলগুলা ডেভেলপমেন্ট হয়, আমরা যে মুভমেন্ট করি এটা ভালোভাবে মুভ করতে পারি। ঠিক আছে, তো এই হাড়ের যে মাপ, এটা যদি আকৃতিটা যদি বাড়তেই থাকতো তাহলে কি আমাদের এই জয়েন্ট পার হয়ে হাড় অনেক লম্বা লম্বা হয়ে যেত, রাইট? জি স্যার। বুঝতে পারছি। আমাদের প্রত্যেকটা স্পেসিফিক জায়গায় জয়েন্ট থাকার কারণ হচ্ছে ওই হাড়টা যেন আর হচ্ছে আরো বেশি দূরে না যেতে পারে। একটা নির্দিষ্ট এজ পর্যন্ত, আবারও বলছি, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত আমাদের হাড়ের ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ ছোটবেলায় বাচ্চাদের হাড়ের যে লেন্থ থাকে, যে ওয়াইড থাকে, তার 2 বছর পরে বা 1 বছর পরে কি ওরকম থাকে না, চেঞ্জ আসে। অলমোস্ট আমরা জানি প্রায় 25 বছর পর্যন্ত, 25 থেকে 30 বছর পর্যন্ত, অলমোস্ট 25 বছর পর্যন্ত আমাদের এই যে শরীরের ডেভেলপমেন্টাল রিলেটেড কাজ ঘটে, অলমোস্ট 25 ইয়ার্স। সো এই হাড়ের মাপ
এবং আকৃতি এটাকে কন্ট্রোল করে এই জয়েন্ট। তাহলে আমরা কতগুলো পয়েন্ট পড়লাম? জয়েন্টের ফাংশন অফ জয়েন্ট পড়লাম, মুভমেন্ট, ঠিক আছে, শরীরের সংযোগ, কানেকশন এবং কোঅর্ডিনেশন, শক অ্যাবজর্পশন, ওয়েট বেয়ারিং এন্ড কন্ট্রোল অফ বোন সাইজ এন্ড শেপ। আপনারা যেটা করবেন পরীক্ষার প্রস্তুতির জন্য সুন্দর করে খাতায় লিখে ফেলবেন জয়েন্টের কাজ কি, পয়েন্টগুলো একবার পড়বেন, একবার পড়ে লেখার চেষ্টা করবেন, যে পয়েন্টটা ভুলে যাবেন ওটা আবার দেখে আবার লিখবেন, দেখবেন যে আপনাদের সব মনে থাকবে। আমার চেয়ে আপনারা অনেক ভালো স্টুডেন্ট, আই হোপ আপনারা এগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। স্যার পারবো। ওকে, এখন আসেন জয়েন্টের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ জয়েন্ট। জয়েন্টের অনেকগুলো প্রকার আছে, জয়েন্ট কি কি কাজ করে সেটাও আমরা জেনেছি, ফাংশন অফ জয়েন্ট জেনেছি, ঠিক আছে। সো গঠনের উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে বেজ করে জয়েন্টের শ্রেণী বিভাগটা আমরা দেখব, ঠিক আছে। ফাইবারাস জয়েন্ট 1 নাম্বার পয়েন্ট, ফাইবারাস জয়েন্ট। 2 নাম্বার হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এরপরে দেখেন সিনোভিয়াল বা সাইনোভিয়াল জয়েন্ট, কয়টা হলো? 3টা, ঠিক আছে। এই 3টা প্রকার হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী। আবার সাইনোভিয়াল জয়েন্ট, এই প্রত্যেকটা জয়েন্টের আবার প্রকার আছে। এই যে দেখেন একটা প্রকার আছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে পড়ে বল এন্ড সকেট জয়েন্ট, এরপর আছে হিঞ্জ জয়েন্ট, এরকম অনেকগুলা সাব ডিভিশন আছে এটার। তো আমরা মেইন প্রকারগুলো আগে জানবো, ঠিক আছে। ফাইবারাস, কার্টিলেজিনিয়াস আর সিনোভিয়াল বা সাইনোভিয়াল, ঠিক আছে। ফাইবারাস, কার্টিলেজিনিয়াস এবং সিনোভিয়াল বা সাইনোভিয়াল যেটাই বলে। তো ফাইবারাস জয়েন্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যে খুলি আছে, মাথার খুলি, টিবিয়া ফিবুলা আছে, দাঁতের আছে, দাঁত এবং এই যে ম্যাক্সিলা ম্যান্ডিবলের মধ্যে সংযোজন, এরকম আছে অনেকগুলা। কার্টিলেজিনিয়াস জয়েন্টের মধ্যে আছে সিনড্রোসিস, যেমন রিব কেজ স্টারনামের মধ্যে সংযোগ, যে জয়েন্টটা রিব কেজ এবং এক্সটার্নাম আমরা বলেছি, আমরা বুকের সাথে যে দুই পাশে রিব কেজের যে মাঝখানে কি থাকে, স্টারনাম থাকে। স্টারনামটা কোথায় আমি কি দেখাবো? দেখাই, ভিডিও অন করে দাও। আমাদের দেখতে পাচ্ছেন এটা আমার চেস্ট। সো চেস্টের এখানে রিব কেজটা কোথায় থাকে? রিব কেজ কিন্তু এবার খেয়াল করেন, রিব কেজ দেখেন আমাদের চেস্টের এই অংশ থেকে এখান থেকে নিচের অংশে কিন্তু রিব থাকে একটা নির্দিষ্ট পর্যন্ত। এখানে প্রায় 6টার মতো, আমার ভুল না হলে 6টা রিব থাকে, ঠিক আছে। এই 6টা রিবের রিব কেজ তো দুই পাশে থাকে, পাঁজরের হাড় যেটা আমরা সহজ ভাষায় বলি, পাঁজরের হাড় দুই পাশে থাকে, মাঝখানে একটা চাপা হাড় থাকে এই পর্যন্ত। এটাকে বলা হয় কি বললাম? স্টারনাম। সবাই বুঝতে পেরেছি স্টারনাম? জি স্যার। এখানেও জয়েন্ট আছে। এরপরে কি আছে? সিম্ফাইসিস, যেমন পেলভিসের সাথে দুই অংশের মধ্যে সংযোগ, পিউবিক সিম্ফাইসিস, যেটাকে আমরা বলছিলাম হিপের সাথে, আমাদের হিপের সাথে কানেক্টেড, ঠিক আছে। হিপের সাথে কানেক্টেড ওই আমাদের যে আছে, আমি বলেছি এরকম হাড় থাকে হিপের সাথে, রাইট? ওটা দুই পাশের আমাদের পায়ের সাথে কানেক্টেড আছে, হিপের সাথে পায়ের অংশটাকে কানেক্টেড আছে। তো এটা হচ্ছে সিম্ফাইসিস বা পেলভিকের সাথে। বুঝতে পেরেছি সবাই? এরপরে আছে সিনোভিয়াল বা সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টটা কি? সাইনোভিয়ালটা হচ্ছে সবচেয়ে কি বলা যায় যে মুভেবল জয়েন্ট। আচ্ছা, আমরা যদি একটু বলি আপনাদেরকে, আমি যদি একটু আরো একটু সহজ করে দিই, এই 3টা জয়েন্ট যদি আপনি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, আমার সাথে একবার সবাই মনে মনে বলবেন, জোরে না বললেও মনে মনে বলবেন। জয়েন্টের ক্লাসিফিকেশন হচ্ছে 3 প্রকার। কি অনুযায়ী? স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী। জয়েন্টের প্রকারভেদ কত প্রকার জয়েন্ট?
সবাই একটু বলেন 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে ফাইবারাস জয়েন্ট। ফাইবারাস জয়েন্টটা কি? এই জয়েন্টটা মুভ করে না বললেই চলে। এই জয়েন্টের কোনো মুভমেন্ট নেই। এই যে আমাদের মাথার খুলি, এটা কি মুভ করে? মাথার খুলির যে বিভিন্ন অংশ আছে একটার সাথে আরেকটা কানেক্টেড, এটা কি মুভ করে? না। মুভ করে না। ঠিক আছে, টিবিয়া ফিবুলা, আমাদের পায়ের যে হাঁটু থেকে নিচের যে হাড়টা আছে লম্বা হাড়, এটা কি মুভ করে? তারপরে ধরেন এই যে রেডিয়াস আলনা, এটা একটু মুভ করে। ঠিক আছে, রেডিয়াস আলনা একটু মুভ করে, যখন আমরা এরকম করি তখন এই হাড়টা একটু মুভ করে, বাট টিবিয়া ফিবুলা এটাও কিন্তু মুভ করে না। ঠিক আছে, আমাদের দাঁতের এখানে দাঁতের সাথে যে জয়েন্টের কানেকশন ম্যাক্সিলার মন্ডিবল, এগুলোর মধ্যে সংযোগ আছে এখানে, সেখানে এগুলা কিন্তু অত মুভ করে না। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইমুভেবল জয়েন্ট। ফাইবারাস জয়েন্টটাকে বলা হয় ইমুভেবল, অর্থাৎ এটার মুভমেন্ট নাই। তাহলে একটা প্রকার ফাইবারাস, এটাকে কোনো জয়েন্টের মুভমেন্ট নাই, এই জয়েন্ট সচরাচর মুভ করে না। কার্টিলেজিনিয়াস এই জয়েন্টটা হচ্ছে সেমি মুভেবল, কিছুটা মুভ করে। একটা হচ্ছে মুভ করে না ফাইবারাস, কার্টিলেজিনাস এটা হচ্ছে সেমি মুভেবল, যেটা হালকা মুভ করে। কোনটার কথা বলছিলাম? যেমন রিব কেস, আপনি যদি একটু সাইড টুইস্ট করেন, আবার ক্যামেরা অন করি, বারবার অন করে রাখতে গেলে একটু অসুবিধা হয়। যেমন অনেক সময় ক্লাসের সময় আমার ছেলে আসে, তো এ কারণে একটু করে রাখি, অফ করে রাখি। আমাদের রিব কেসের সাথে আমরা কি করি? এরকম মুভ করি না? অনেক সময় এরকম মুভ করি। তো আমাদের রিব কেসের সাথে বা এরকম আমরা মুভ করি, এদিকেও মুভ করি। রিব কেসের যে সাথে যে জয়েন্টটা আছে এটা হালকা হালকা মুভ করে, সেমি মুভেবল, এটাকে কার্টিলেজিনাস বলে। ঠিক আছে, সেম ওয়েতে হিপের ওখানটাতেও মুভ করে। এবং সাইনোভিয়াল যেটাকে বলছি, এটা হচ্ছে ফুললি মুভেবল। সাইনোভিয়াল জয়েন্ট কোনটা বলছিলাম মনে আছে? এই সাইনোভিয়াল জয়েন্টের আবার 6টা প্রকার আছে। বলেন সকেট জয়েন্ট, কাঁধ এবং নিতম্ব। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে হিপ এর কথা আমরা বলি। খেয়াল করেন, কাঁধের এটা হচ্ছে কি বললাম? ফুললি মুভেবল, এই জয়েন্টটা পুরোপুরি মুভ করছে, রাইট? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এবং হিপের ক্ষেত্রেও সেম, হিপ আপনি মুভ করাতে পারবেন। হিঞ্জ জয়েন্ট হচ্ছে কনুই এবং হাঁটু। দেখেন কনুই কোথায়? এটাকে আমরা মুভ করতে পারি না? এদিকে মুভ করতে পারি, এদিকে মুভ করতে পারি, এদিকে মুভ করতে পারি, এদিকে নিয়ে যেতে পারি। এই যে জয়েন্টটা, এটা মুভ করছে, রাইট? এটা মুভ করছে। এরপরে কি জয়েন্ট বলা হচ্ছে? এই 6টা যে প্রকার আপনারা দেখছেন, এটা কিন্তু এই যে সাইনোভিয়াল বা সিনোভিয়াল জয়েন্টের প্রকার। ঠিক আছে, এরপরে আছে পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট কোনটা? নেকের প্রথম 2 ভার্টিব্রা, আলট্রাস এবং অ্যাক্সিস, এই যে আমাদের এখানে যখন আমরা এটা মুভ করি, দেখতে পাচ্ছেন কাঁধের সাথে যখন আমরা মুভ করি, তখন আমাদের উপরের যে 2টা ভার্টিব্রা থাকে তখন মুভ করে, পিভট জয়েন্ট। ঠিক আছে, এরপরে আছে কি? স্যাডেল জয়েন্ট। স্যাডেল জয়েন্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই যে এটা, এখানে যে জয়েন্টটা থাকে আঙ্গুলের, দেখেন এরকম মুভ করছে না? দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। আমি যদিও এই ব্যাপারগুলো সায়েন্টিফিক ব্যাপার আমি ভালো জানি না, তারপরে যতটুকু জানি ইউনিভার্সিটিতে পড়েছি সেটাই মনে আছে। সো এরপর আছে প্লেন জয়েন্ট, কার্পাল এন্ড টার্সাল হাড়। কার্পাল কোনটা, প্লেন কোনটা বলছি? প্লেন হচ্ছে এই যে, এটা হচ্ছে কার্পাল, এই জায়গাটাতে। এই যে এই রিস্টের সাথে যে মুভ করছে, এখানে 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 কার্পাল আছে। আর পায়ে হচ্ছে টার্সাল। সেম ওয়েতে ওই যে পায়ের যেটা আমরা পায়ের এটাকে কি বলি? অ্যাঙ্কেল, অ্যাঙ্কেলের সাথে ওই জয়েন্টটা আছে। এরপরে কি বলছে? কন্ডাইল জয়েন্ট, কন্ডাইল। কবজির জয়েন্ট, কবজির এটা কিন্তু কার্পালের সাথে মিলাই ফেলেন না,
জাস্ট আপনারা বোঝার জন্য এটা মনে রাখেন, কবজির যে জয়েন্টটা, এটা কবজির এখানে জয়েন্ট আছে, এখানে রেডিয়াস আলনা, এই হার্ট দুটো এসে এই কবজির সাথে কানেক্টেড। তো এখানে এরকম ঘুরালে দেখেন ঘুরছে, জয়েন্ট না থাকলে কি ঘুরে? আপনি এই জায়গাটা ঘুরাইতে পারবেন? আমরা কেউ এই জায়গাটা ঘুরাইতে পারবো? এখানে একটা লম্বা হাড় আছে, হাড়ের মাঝখান থেকে কি ঘুরবে? হ্যালো, না স্যার, ঘুরবে না। ঘুরবে না, রাইট? তো ঘুরতে গেলে কি করতে হবে? ওই যে ঘুরতে গেলে জয়েন্ট লাগবে। জয়েন্ট লাগবে, এক্স্যাক্টলি, ঘুরতে গেলে জয়েন্ট লাগবে। স্যার এই যে দুই কবজির মাঝখানে যে ফ্লুইড আছে, ওই ফ্লুইড যদি না থাকে তাহলে স্যার ঘোরানো সম্ভব না, তাই না? যে আবার বলেন, আবার বলেন, দাঁড়ান আপনাকে প্রত্যেকটা দেখি, আমাদের না দেখলে বুঝতে পারবেন না। আবার বলেন। প্রত্যেকটা হাড়ের মাঝখানে তো আমাদের যে ফ্লুইড আছে, ওই ফ্লুইড না থাকলে তো হাড় তো ঘোরানোর সময় ভেঙে যেত। ওই ফ্লুইড থাকার কারণে কি আসলে ঘোরাতে পারি আমরা? ওই যে জেলি বা রাবারের মতো একটা পদার্থ থাকে। আচ্ছা আচ্ছা, এই জেলি টাইপের যে ফ্লুইডের কথা বলছিলাম, ভালো কথা বলেছেন। দেখবেন যখন বয়সের সাথে সাথে এই ফ্লুইডটা কমে যায়, কারণ ওই ফ্লুইড মেক করার মতো ক্যাপাসিটি আমাদের থাকে না। আমাদের শরীরের বিভিন্ন ফাংশন গুলা কাজ করা আস্তে আস্তে কমিয়ে দেয়। আপনার এখন যে এজ, এই এজে যেমন কাজ করার সক্ষমতা, আপনার এখান থেকে 30 বছর পরে এই সক্ষমতা থাকবে না। সো তখন ওই ফ্লুইডটাও উৎপাদন কমে যাবে। সো কমে গেলে দেখবেন মুরব্বীদের ক্ষেত্রে সবার জয়েন্টেরই সমস্যা হয়। অলমোস্ট 95% কি বলবো, 99% মানুষেরই জয়েন্টের প্রবলেম হয়। কারণ কি, ওই ফ্লুইড থাকে না, হাড়ে হাড়ে সংঘর্ষ লাগে, যেটাকে বলছিলাম কি মানে ফ্রাকশন হয়, ফ্রিকশন হয়, ঘর্ষণ। ঠিক আছে, এই ঘর্ষণ লাগে। তো ঘর্ষণ যখন লাগে আপনার হাড় ক্ষয়ে যাবে, ফ্লুইড না থাকলে হাড় ক্ষয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার, ফ্লুইড কি উৎপাদন করা সম্ভব কোনোভাবে খাবার খাওয়ার জি জি, মাধ্যমে? আবার বলেন, আবার বলেন আব্দুল সবুর। যে ওই ফ্লুইড যে কারণে আমরা হাড় নড়াচড়া করতে পারি, ওইটা কি উৎপাদন করা সম্ভব কোনোভাবে খাবার খাওয়ার মাধ্যমে? এটা তো খাবারের মাধ্যমে তো উৎপাদন হয়, আমরা যে স্যার, এই খাবার যে খাই। বয়স্ক লোক বয়স্ক লোকদের যে সমস্যা হয়। হ্যাঁ, বয়স্ক লোকদের এখন ব্যাপার শোনেন, এজের সাথে সাথে আপনার বার্ধক্যটা তো আপনাকে মেনে নিতে হবে, ওটাই তো আপনার ন্যাচারাল ডেভেলপমেন্ট। এখন একটা মানুষ 30 ওইটা বছরে, কমে যায় বিদায় ডাক্তাররা যে ক্যালসিয়াম সাজেস্ট করে, তাই না স্যার? যে আবার বলেন। বলছি ওইটা কমে যায় বিদায় ডাক্তাররা ওই যে বয়স্কদের জন্য বেশি বেশি ক্যালসিয়াম সাজেস্ট করে। হ্যাঁ, ক্যালসিয়ামের কারণে ফ্লুইড মেক করতে সহযোগিতা করে, ক্যালসিয়ামের কারণে হাড়ের মুভমেন্ট গুলো ভালো হয়। বুঝতে পেরেছেন? তো এটা, স্যার হ্যাঁ, এটা বাড়ানোর এটা আমাদের ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভেরি করে। আপনি 30 বছরে যেমন, আপনার পাশের বাড়ির ছেলেটাও কি 30 বছরে তেমন? দেখবেন সে এমন হতে পারে, সে আপনার চেয়ে সে অনেক ফিট, আবার এমন হতে পারে আপনি তার চেয়ে অনেক ফিট, আবার এমন হতে পারে আপনার পাশের বাসার 20 বছরের ছেলেটা আপনার ডাবল ফ্যাট হতে পারে না? তো এক একজনের ডেভেলপমেন্টটা এক এক রকম। এটা স্যার আমাদের একটা ফুড কথা হ্যাবিট। বলবো? জি বলেন আশরাফুল ইসলাম। স্যার আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার ফিজিক্সের টিচার বলছিল যে আপনি যত পরিশ্রম করবেন, আর পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনার শরীরে তত বেশি যৌবন তত দীর্ঘস্থায়ী হবে, এবং পরিশ্রম করলে শরীরে যত বেশি পরিশ্রম করবেন, শরীর আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আপনার ততদিন পর্যন্ত বেশি ফিট থাকবে, মানে চামড়া ঢিলা হবে না, এই জোয়ানি শক্তিটা বেশি থাকবে। তো এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গেও কানেক্টেড, শুধু খাবার না স্যার, ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গেও অনেকটা কানেক্টেড। এটা তো অবশ্যই, আপনাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম রাজশাহীর একজন বৃদ্ধ 72 ইয়ার্স ওল্ড, এখনো জিম করে, খুবই বডি বিল্ডার, 72 বছর বয়সে। আমি মাঝে মাঝে ঢাকাতে কিছু ম্যারাথন দৌড়াই। তো এই ম্যারাথন গুলাতে দেখি যে ওই এখানেও একজনকে দেখেছি 70 বছর বয়সী এক মুরব্বী আছে, বা এরকম অলমোস্ট মানে 60 মুরব্বী মহিলা আছে, তারা রানিং করে। কারণ কি, তাদের ওই স্ট্যামিনা আছে, তারা ওই ফিজিক্যাল এক্সারসাইজ খাবারের সাথে সম্পৃক্ত।
আপনি যত পরিশ্রম করবেন আপনার তো তত ওটার বেনিফিট পেতে থাকবেন। আপনি যদি প্রপার ওয়েতে পরিশ্রম করেন তাহলে আপনি অবশ্যই মানে এটার বেনিফিট পাবেন, আপনার বার্ধক্যটাও ওইভাবে আসবে। ঠিক আছে, যে দেখবেন পাশের বাসা, আপনার পাশের বা আপনার গ্রামেরই কথা যদি বলি, আমরা সবাই নিজের গ্রামের দিকে যদি তাকাই, দেখবেন কেউ অল্প বয়স বাট কাজ করার ক্ষমতা নাই, অনেক অল্পতে কষ্ট হয়ে যায়, মোটা হয়ে যাচ্ছে, বসে বসে মানে চলাফেরা করতে গেলে অসুবিধা হচ্ছে। আবার সেম এজে অনেকে খুব ফিট, দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, বিকজ অফ তার জেনেটিক্যাল তো ফ্যাক্ট আছেই, তার নিজের রুটিনের উপর ডিপেন্ড করে, সে খেলাধুলা করে, এক্সারসাইজ করে, সে খাবার দাবার ঠিক মতো খায়। আবার যে ই করে সে শুধু খাবারই খায়, শুধু ওই যে খাবার খেতে খেতে এমন মোটা হয়েছে, অতিরিক্ত ফ্যাটের কারণে মুভমেন্ট করতে অসুবিধা হয়। আমরা বুঝতে পেরেছি। সেটা বুড়া বয়সেও বা ওল্ডার এজেও ফ্লুইড মেক করার মতো ক্যালসিয়াম বা এই জাতীয় এই প্রোডাক্টগুলো উৎপাদনের ক্ষমতাও কমে যায়। এই সময়ে যেমন ইয়াং এজে যতটা হয় ওই সময় তত হয় না, ওই সময়ও হয়, হয় না তা না, ওই সময় হয় কিন্তু কম, যে কারণে বেশিরভাগই ওল্ডার এজের মানুষদের দেখবেন জয়েন্টের সমস্যা হয়, মুভ করতে পারে না, তারপরে জয়েন্ট ফুলে যায়, জয়েন্টে ফ্লুইড থাকে না, একটু হাঁটাচলা করলে ওই জায়গাটা ব্যথা হয়, পেইন হয়। পেইন হয় কারণ কি ওই জায়গাটা ফ্লুইড থাকে না, ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। ঠিক আছে, শুকনা জায়গাতে আপনি স্বাভাবিকভাবে একটা পিচ্ছিল জায়গাতে যদি হাত দেন, ধরেন আপনি হচ্ছে আপনার হাতের তালুতে দুই হাতের সাথে যদি আপনি, আমি ক্যামেরাটা অন করি তাহলে বুঝবেন, যদি আপনার দুই হাতে আপনি ধরেন আমরা সাবান মাখি হ্যান্ড ওয়াশ করার জন্য, রাইট? তো সাবান মাখার সময় আমরা কি করি, আমরা হাতে সাবান নেই, এখানে যদি আপনি হাতটাকে ধোয়ার জন্য আমরা কি করি, আগে হাতটা ওয়াশ করার জন্য সুন্দর করে সব জায়গাতে সুন্দর করে সাবান মাখিয়ে নিই। যখন পানি দেই এটার সাথে তখন এটা কি থাকে, ফ্লেক্সিবল থাকে, পিসিল থাকে। বাট যদি উইদাউট হ্যান্ড ওয়াশ, সাবান শ্যাম্পু যদি আমরা এটা করতে থাকি, দেখবেন আপনার হাত গরম হতে থাকবে, হয় কি না? বিকজ অফ ফ্রিকশন, এই যে ঘর্ষণের কারণে। বুঝতে পেরেছি? সো এটা ইম্পর্টেন্ট আমাদের ওল্ডার এজে যে এই ডিফিকাল্টিস গুলো আমরা কি করি। আফটার 40 ইয়ার্স আমাদের সবারই বার্ধক্যের একটা ছাপ চলে আসে, 40 ইয়ার্স পরে আস্তে আস্তে চলে আসবে। দেখবেন যে আমাদের সবার বাবা মায়ের দিকে খেয়াল করবেন, সবাই অল্পতে অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি আপনারা টপিকগুলো বুঝতে পেরেছেন। আমরা কি কি আলোচনা করেছি আজকে দেখেন, সর্বশেষ আলোচনা করেছি ক্লাসিফিকেশনস অফ জয়েন্ট, ঠিক আছে, ফাংশন অফ জয়েন্ট, তারপরে আলোচনা করেছি ফাংশন অফ বোন, এরপরে আলোচনা করেছি আমরা ক্লাসিফিকেশন অফ বোন, তারপরে স্কেলেটন, হিউম্যান স্কেলেটন। কঠিন লাগলো নাকি সহজ লাগলো, ফিডব্যাক দেন। স্যার আবারও ভালোই স্যার বুঝতে মোটামুটি পেরেছি। আমি আবারও বলছি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, বুঝতে পেরেছেন? এখন আমি যদি বুঝাতে পারি আপনাদেরকে সেটাই আমার পাওয়া। আর যদি স্যার বলেন আপনার পড়ানোর স্টাইল দেখে মনে হয়নি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, মনে হচ্ছে আপনি একজন কমপ্লিটলি সায়েন্সের টিচার, এমনই মনে হয়েছে আমার কাছে। আপনার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ, বাট আমি রিয়েলি